লাস্ট ক্লাসে আমি তোমাদের ট্রাস্ট সম্পর্কে বলেছি, ট্রাস্ট কি জিনিস, বেসিক ইউনিটটা কি, এবং অ্যাজাম্পশন গুলা কি, মোটামুটি আর কি ধরনের ট্রাস্ট হয়, কোথাদের লোড যায়, এইগুলা পড়িয়েছি। আজকে আমরা প্রথমে একটা কোশ্চেন করব, এটার উত্তরটা আমি দিব না, উত্তরটা তোমরা খুঁজে বের করো। ওয়াই ট্রাস্ট মানে আমরা ট্রাস্টটা কেন ব্যবহার করব, কোথায় ব্যবহার করবো এটা আমরা বলছি, কেন ব্যবহার করব, এই কোশ্চেনের উত্তরটা খুঁজতে হলে তোমাদেরকে ট্রাস্ট কি, বিম কি, কলাম কি, স্ট্রাট কি, স্প্যান কাকে বলে বলছি, ডিফ্লেকশন কি, বেন্ডিং কি, এই জিনিসগুলো আমাকে জানতে হবে। স্ট্যান্ডার্ড এটা অবশ্য টার্ম ওয়ানে, লেভেল ওয়ানে 100% জানতে পারবা না, বাট এই সম্পর্কে আইডিয়া হইতে পারবা। আমি যদি এক কথাই বলি যে ট্রাস্টটা বেসিক্যালি, কেন ট্রাস্টটা বেসিক্যালি ইন্ট্রোডিউস করা হয়, তোমরা দেখছো বিভিন্ন বিল্ডিং এর বিম থাকে, বিম আর কলামের মধ্যে পার্থক্য কি, বেসিক পার্থক্যটা কি? বিমের হচ্ছে লোডটা পরে হচ্ছে ট্রান্সভার্স লোড। ট্রান্সভার্স লোড মানে বিমটা শোয়ানো থাকে, উপর দিয়ে লোড পড়ে, এটা ট্রান্সভার্স লোড, 90 ডিগ্রি টু দা এক্সিস। আর কলাম হচ্ছে ভার্টিক্যালি থাকে এবং এইটার এক্সিস বরাবর লোডটা পড়ে। এখন বিমে যখন লোড পড়ে, বিমটা বাঁকা হওয়ার টেন্ডেন্সি, বিমটা বাঁকা হয়ে যাচ্ছে। বাঁকা মানে এই যে বাঁকাটা হয়, এটাকে বলে ডিফ্লেকশন বলে এটাকে, এবং ডিফ্লেকশন আর বেন্ডিং হয় বিমের মধ্যে। ডিফ্লেকশন যদি বেশি হয়ে যায়, বিমটা অনেক বেঁকে যায়, তখন দুইটা প্রবলেম হয়। নাম্বার ওয়ান প্রবলেম অ্যাস্থেটিক প্রবলেম, অর্থাৎ তোমার দেখতে মনে হয় আল্লাহ বিমটা বাঁকা, বিল্ডিংটা কি ভেঙে পড়বে, এটা ভয় থাকে। অর্থাৎ তখন ক্লায়েন্ট আর বিল্ডিং এ ঢুকবে না, তার মানে তোমার বিল্ডিং ভাড়া হবে না। বা তুমি যে বিমটা বানিয়েছো ওই বিমটা বেশি বাঁকা হলে লোকজনের চোখে পড়বে, এটা হলো একটা। আবার হইতে পারে বিমটা এত নিচে নেমে গেছে বাঁকা হয়ে, যে দেখা গেল যে মাথায় লাগলো, মানে হাইট যে ক্লিয়ারেন্সটা দিছো তার থেকে বিম নিচে নেমে গেছে। আর ফাইনাল যেটা, বেশি বাঁকা হলে বিম এ ক্র্যাক ডেভেলপ করে, তখন আর বিমটা দেওয়া যায় না। তার মানে বিম যখন আমরা ব্যবহার করব কোনো বিল্ডিং এ হোক বা কোনো স্ট্রাকচারে হোক, আমাদের ম্যাক্সিমাম স্প্যান বলে একটা শব্দ আছে। স্প্যান মানে দুই পাশে সাপোর্টের মাঝখানে দূরত্ব, যে কত দূরত্ব গেলে আমি বিম ব্যবহার করতে পারবো। আবার বিম যখন দূরত্ব বাড়বে, বিমের ডেপথ বাড়তে থাকবে, ডেপথ মানে হাইটটা বাড়তে থাকবে। বিমের হাইট বাড়তে, কত হাইট দিবা তুমি? তুমি মনে করো যে বিমের হাইট দিবা, মনে করো যে 12 ইঞ্চি, 14 ইঞ্চি, 16 ইঞ্চি, 18 ইঞ্চি, হয়তোবা 2 ফিট, 2.5 ফিট পর্যন্ত দিলা মনে করো। আর কত দিবা তুমি? এরকম দিতে দিতে অনেক হাইট দিলে তো তোমার অনেক খরচ হয়ে যাবে বিমের মধ্যে। তখন আমাদের বিমের একটা লিমিটেশন চলে আসে, যে বিমের ওজনটা বেড়ে যায়, ডিফ্লেকশন বেড়ে যায়, স্প্যান দেওয়া যায় না। কিন্তু কিছু কিছু জায়গা আছে, মাঝখানে যদি কলাম রাখো তাহলে বিশাল ঝামেলা। যেমন মনে করো স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়াম, মাঝখানে কলাম রাখতে পারবো না। তারপরে মনে করো যে একটা হল রুম বা অডিটোরিয়াম, মাঝখানে কলাম রাখতে পারবো না। অনেক ক্ষেত্রে অনেক মসজিদ, মস্ক, মাঝখানে কলাম রাখতে চায় না লোকজন। তো এইরকম যে সমস্ত জিনিসের ভিজুয়াল মানে ভিজিবিলিটি স্টেট থাকতে হয় এবং মাঝখানে কলাম রাখা যায় না, বা ক্লায়েন্ট কলাম রাখতে চায় না, সেসব ক্ষেত্রে স্প্যান গুলা অনেক বড় হয়। মানে একটা কলাম থেকে আরেকটা কলামের দূরত্ব অনেক বড় হয়, তখনই হয়ে যায় এই বিম আর কাজ করে না। বিম তখন ইনইফেক্টিভ হয় এবং আনইকোনমিক্যাল হয়। তখন আমরা ট্রাস ব্যবহার করি। ট্রাস ব্যবহার করলে আমরা অনেক লম্বা স্প্যান ব্যবহার করতে পারি। তোমরা ব্রিজ যদি দেখো, বড় বড় ব্রিজ যেগুলো, সেগুলো ট্রাস ব্রিজ কেন? কারণ এই যে স্প্যান, একটা পিয়ার থেকে আর একটা পিয়ার, মানে ওই যে ব্রিজের খুঁটি যেটা বা কলাম যেটা, ওটাকে পিয়ার বলে। একটা পিয়ার থেকে একটা পিয়ার অনেক দূরত্ব, এখানে বিম দেওয়া সম্ভব হয় না। বাট যেখানে ছোট ছোট, তোমরা এখন নেক্সট টাইমে দেখবা, বাইরে বাইরে যা দেখবা, যে সমস্ত ব্রিজের স্প্যান গুলা কাছাকাছি, সেগুলাতে কিন্তু বিম ব্যবহার করা হয়েছে। আর যেগুলা স্প্যান গুলো অনেক দূরে দূরে, সেগুলা ট্রাস ব্যবহার করা হয়েছে। যেমন হার্ডিজ ব্রিজের কথা যদি বলো, এগুলো আর কি। আর তাছাড়া বেলি ব্রিজের যে ব্যাপারটা, এটাতে তোমরা অনেক সময় ছোট ছোট বেলি ব্রিজেও ট্রাস ব্যবহার করে, ছোট ছোট ব্রিজেও ট্রাস ব্যবহার করে। দেখলো বেলি ব্রিজে তো একটা প্রিফেব্রিকেটেড ব্রিজ, খুব তাড়াতাড়ি লাগানো যায়। এই কারণে শর্টকাটের জন্য ট্রাসটা ব্যবহার করা হয়। খুলে লাগালো, টেম্পোরারি রাস্তা চললো, আবার ব্রিজ হয়ে গেলে বেলি ব্রিজটা খুলে ফেললো, সেটা অন্য কারণে, সেটার সঙ্গে স্প্যানের সম্পর্ক নাই। তার মানে ট্রাসটা আমরা ব্যবহার করবো যখন স্প্যানটা অনেক বড় হবে, সেই ক্ষেত্রে ট্রাস ব্যবহার করবো বেসিক্যালি। আর বাকি যে জিনিসগুলো এখানে লিখা আছে,
এই জিনিসগুলো তোমরা গুগল থেকে সার্চ করে এগুলো বের করবে, এগুলো তোমাদের ভাইভাতে পরীক্ষা আসবে। এবার আসো সাইন কনভেনশন, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা। প্রথমে আমি বলছি অ্যাজাম্পশনের মধ্যে ট্রাস্টটা হচ্ছে টু ফোর্স মেম্বার। টু ফোর্স মেম্বার মানে কি, দুইটা ফোর্স আছে না, দুই ধরনের ফোর্স কাজ করে। কোন দুই ধরনের ফোর্স? টেনশন এবং কম্প্রেশন। টেনশন এবং কম্প্রেশন। টেনশন ফোর্স যখন কাজ করে দুই দিকে টান দেয়, দুই দিকে টান দেয়, আর কম্প্রেশন ফোর্স করে দুই পাশে পুশ করে। এইটাকে আমরা পজিটিভ বলি, এটাকে নেগেটিভ বলি। টেনশন হলে বারটা লম্বা হয়ে বাড়ার চেষ্টা করে, লম্বা হওয়ার চেষ্টা করে, আর কম্প্রেশন হলে বারটা ছোট হওয়ার চেষ্টা করে, শর্টের হওয়ার চেষ্টা করে। এই দুইটা জিনিস আমরা সব সময় অ্যাসিউম যখন করব, আমরা তোমরা দেখছো আমরা ফ্রেমের সময় অ্যাসিউম করছি কি, যে রিয়াকশন গুলো আপওয়ার্ড ধরছি অথবা রাইট সাইড পজিটিভ ধরছি, তারপরে ফোর্স গুলো আমরা আউটসাইড ধরছি, টেনশন ধরছি। যদি কোনো কারণে যদি নেগেটিভ আসে তাহলে কম্প্রেশন। ঠিক অনুরূপ ভাবে ক্লাসের ভিতরে সবসময় টেনশন ধরতে হবে। টেনশন ধরলে যদি উত্তরটা প্লাস আসে তাহলে এটা টেনশন, আর যদি মাইনাস আসে তাহলে এটা কম্প্রেশন। এটা হচ্ছে সাইন কনভেনশন তুমি ব্যবহার করবা। এখন আসো আমরা এই যে ট্রাসের টেনশন এবং কম্প্রেশন কিভাবে বুঝবা। যে পয়েন্ট, এটা যে একটা পয়েন্ট হয়, এটা একটা পয়েন্ট হয়, যে পয়েন্টটার থেকে বারটা বের হয়েছে, সেই পয়েন্টের থেকে পয়েন্টকে যদি টান দেয় সে, তাহলে এটা টেনশন। আর পয়েন্ট, এখানে পয়েন্ট আছে, কিন্তু এখানে একটা পয়েন্ট আছে, এটা একটা বার, বারের দুই পাশে তার তীর চিহ্ন দিচ্ছ। এখন যখন তুমি কাটবা, এখানে যে পয়েন্টটা দেখা যাবে, এই পয়েন্টটা দেখো পয়েন্টকে টান দিচ্ছে, তার মানে টেনশন, আর পয়েন্টকে পুশ করতেছে, তাহলে এটা কম্প্রেশন। তাহলে প্রত্যেকটা ট্রাস মেম্বার এক্সিয়াল ফোর্স মেম্বার, এবং এটা টেনশন এবং কম্প্রেশন কাজ করে। এই কারণে এটাকে টু ফোর্স মেম্বার বলে। আমি যে পরীক্ষায় কোশ্চেন আছে, হোয়াই ডু উই কল ট্রাস টু ফোর্স মেম্বার, তোমরা বলবা ট্রাস ইজ আমাদের কোশ্চেন করি হোয়াই ডু ইউ কল ট্রাস অ্যাজ এ টু ফোর্স মেম্বার, তোমরা উত্তর দিবা ট্রাস ইজ অলওয়েজ সাবজেক্টেড টু অনলি এক্সিয়াল ফোর্স। ট্রাস ইজ সাবজেক্টেড টু অনলি এক্সিয়াল ফোর্স, এবং এক্সিয়াল ফোর্সের টেনশন অথবা কম্প্রেশন কাজ করে, এই জন্য আমরা এটাকে বলি টু ফোর্স মেম্বার। টু ফোর্স মেম্বার মানে দুই ফোর্স, দুইটা ফোর্স না, দুই ধরনের ফোর্স কাজ করে, আইদার টেনশন অর কম্প্রেশন। এবার আসো তোমরা টাস্ককে সলভ কিভাবে করবা। তুমি মনে করো আমি তোমাদেরকে ফ্রেম সলভ করার সময় বলছিলাম প্রথমে রিয়াকশন বের করবা, তারপরে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবা, তারপরে ফোর্স গুলা প্রেস করবা অ্যাসিউম ডিরেকশনে, তারপরে সামেশন এফএক্স, সামেশন এফওয়াই এবং মোমেন্টের ইকুয়েশন ব্যবহার করে বিভিন্ন এক্সিয়াল, বিভিন্ন ইন্টারনাল ফোর্স গুলো জয়েন্টে বের করবা, তারপরে ট্রান্সফার করবে, ইত্যাদি ইত্যাদি। তোমরা এটা যদি করে থাকো অবশ্যই তোমরা জানো। তাহলে আমরা টাস্ক কিভাবে সলভ করব, প্রথমে একই নিয়ম, আমরা মোমেন্টের ইকুয়েশন এফএক্স এফওয়াই এই তিনটা ইকুয়েশন ব্যবহার করে এক্সটার্নাল রিঅ্যাকশনটা বের করব। এটা সবার জন্য একই, ফ্রেমের জন্য যা, টাচের জন্য তাই। এরপরে নতুন একটা আইটেম আছে, ফাইন্ড দ্য জিরো ফোর্স মেম্বার। এই জিরো ফোর্স মেম্বার কি আমি একটু পরে বলবো। আর ফাইন্ড দ্য বার মেম্বার, এরপরে বার মেম্বার বা ইন্টারনাল ফোর্স ইউজিং ফ্রি বডি ডায়াগ্রাম। এই তিনটা স্টেপ, আর কোনো স্টেপ নাই। জিরো ফোর্স মেম্বার, আচ্ছা এই টাস্কটা সলভ করার জন্য আমরা দুইটা পদ্ধতি ব্যবহার করি। স্যার বলো স্যার, ওই যে স্যার পয়েন্টের যে কম্প্রেশন এবং টেনশনের ওটা কাইন্ডলি যদি আরেকবার বলতে পারেন, যে পয়েন্ট ডায়ের দিকে গেলে স্যার ওটা বুঝতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনাকে শোনা যাচ্ছে না স্যার? এখন শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা রাইট।
এখন যদি এইটাকে যদি এই যে বাইরের দিকে যাই, এই যে তীর চিহ্নটা বাইরের দিকে টান দিচ্ছে, তাহলে এটা টেনশন। আর যদি ভিতর দিকে দেয় তাহলে এটা কম্প্রেশন। এখন ক্লিয়ার? এখন তোমরা অলওয়েজ এই টেনশনটা ধরবা, পজিটিভ ধরবা। যদি উত্তরটা নেগেটিভ আসে তখন বলবা যে এটা কম্প্রেশন, আর কিছুই না। সাইন কনভেনশন অলওয়েজ টেনশন হলে পজিটিভ এবং কম্প্রেশনে নেগেটিভ। এই কোশ্চেন ছিল কে জানো? ক্লিয়ার আমার বিষয়। বুঝতে পেরেছি। এরপরে আসো তোমরা কয়টা স্টেপে আমরা সলভ করি? 3টা স্টেপ সাধারণত। একটা হলো রিয়াকশন বের করা, 2 নম্বর হচ্ছে জিরো ফোর্স মেম্বার বের করা, এবং 3 নম্বর বার ফোর্স বা মেম্বার বা ইন্টারনাল ফোর্স একই রকম বের করা। এবং ইন্টারনাল ফোর্স বের করার জন্য এখানে আমরা 2টা পদ্ধতি ব্যবহার করি। একটাকে বলা হয় মেথড অফ জয়েন্ট, আর একটা মেথড অফ সেকশন। আমরা প্রথম মেথড অফ জয়েন্টটা পড়ব, এটাকে পয়েন্ট মেথডও বলে। তার মানে আমরা যখন অ্যানালাইসিস করি একটা জয়েন্ট এর ফ্রি বডি আঁকাই, আর যখন সেকশন মেথড করি একটা সেকশনের ফ্রি বডি আঁকাই। সব ক্ষেত্রে কিন্তু ফ্রি বডি, মানে পুরো মেকানিক্সের এই যে প্রথম যে 6টা চ্যাপ্টার বা 5টা চ্যাপ্টার, এটার মধ্যে ফ্রি বডি ছাড়া কিছুই নাই, 100% ফ্রি বডি। তার মানে আমরা যখন পয়েন্ট মেথড বা জয়েন্ট মেথড ব্যবহার করব, মেথড অফ জয়েন্ট ব্যবহার করব, তখন আমরা এফএক্স আর এফওয়াই 2টা ইকুয়েশন ব্যবহার করব। আর যখন মেথড অফ সেকশন ব্যবহার করব তখন 3টা ইকুয়েশন ব্যবহার করব। কেউ কি বলতে পারবা কেন? কারো কি আইডিয়া আছে পয়েন্ট মেথডে কেন আমরা 2টা ইকুয়েশন ইউজ করব এবং সেকশন মেথডে কেন 3টা ইউজ করব? কেউ বলতে পারবা? কোনো আইডিয়া নাই? আচ্ছা, তোমরা কনকারেন্ট ফোর্সের কথা মনে আছে? কনকারেন্ট ফোর্স আমরা তোমাদের পড়িয়েছিলাম। কনকারেন্ট ফোর্সের মধ্যে ঘটনা কি ছিল? একই পয়েন্টে সবগুলা ফোর্স, তাই না? অনুভব টাস্ক মেম্বার, টাস্ক তো এরকম দেখতে, তাই না? টাস্কটা দেখতে এরকম তো। তখন আমরা একটা পয়েন্ট নিয়ে ডিল করব, তখন কিন্তু এটা কিন্তু কনকারেন্ট ফোর্সই হবে। তখন 3 নম্বর যে ইকুয়েশন মোমেন্ট, এটা কাজে লাগবে না। এই জন্যই পয়েন্ট মেথডে শুধু সামেশন এফএক্স এবং সামেশন এফওয়াই এই দুটো ইউজ করা হয়। আর যখন সেকশন মেথড করব তখন একটা সেকশন থাকবে, এই কারণে আমরা 3টাই ইউজ করতে হবে। আমরা আস্তে আস্তে বুঝে যাবো, অসুবিধা নেই, কাজ করতে করতে বুঝে ক্লিয়ার করবো। মেথড অফ জয়েন্টের এই যে স্টেপগুলো বললাম, আমি আর এখানে আসতেছি না। এখানে এই যে ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, ইফ দ্য বার আর ইনক্লাইন্ড। আমাদের মেম্বার কয় ধরনের আছে ইফ ইউ ক্যান রিমেম্বার? একটা টপ কট, বটম কট, ডায়াগোনাল, ভার্টিক্যাল, এই 4 ধরনের মেম্বার আছে। টপ কট যেটা থাকে সাধারণত এটা হরিজন্টাল থাকে, বটম কটে সাধারণত হরিজন্টাল থাকে, ভার্টিক্যালটা ভার্টিক্যাল থাকে, কিন্তু ডায়াগোনালটা থাকে ইনক্লাইন্ড। ইনক্লাইন্ড মেম্বার যখন থাকে তখন এটাকে 2টা কম্পোনেন্টে ভাগ করে নিতে হবে, কম্পোনেন্টে ভাগ করে সলভ করতে হবে। কম্পোনেন্ট ভাগ ছাড়াও সলভ করা যায়, কোনো সমস্যা নেই, বাট এইভাবে সলভ করলে অঙ্কটা সোজা হয়। এখন তুমি অঙ্ক সোজাভাবে করবা না কঠিনভাবে করবা, এটা তোমার বিষয়। তা আমার কাছে মনে হয় কম্পোনেন্টে ভাগ, এটাই লিখছি। ইফ দ্য বার আর ইনক্লাইন্ড অর ডায়াগোনাল, রিজলভ দেম ইনটু রেক্টেঙ্গুলার কম্পোনেন্ট টু ইজ দ্য প্রবলেম। এগুলো আমি বললাম। আমি প্রত্যেকটা পয়েন্ট বলতেছি, এগুলো তোমার অঙ্ক করার সময় কাজে লাগবে। জিরো ফোর্স মেম্বারটা কি জিনিস? এখানে দেখো, ট্রাস অ্যানালাইসিস ইউজিং মেথড অফ জয়েন্ট ইজ গ্রেটলি সিম্পলিফাইড if one is able to first determine those member that support no loading। মানে কিছু কিছু মেম্বার আছে যার মধ্যে কোনো লোড আসে না, কোনো লোড আসে না। কিছু কিছু মেম্বার আছে, মনে করো তুমি মনে করো একটা চেয়ার বানাইছো, চেয়ারের মধ্যে 4 পায়ে 4টা পায়া দিছো, মাঝখানে একটা পায়া দিছো ছোট্ট, যেটা মিডল টাচ করে নাই, তাহলে এই 4 মেম্বারেই কিন্তু ফোর্স থাকবে, মাঝখানে মেম্বারে কোনো ফোর্স থাকবে না। অনুরূপভাবে টাসে কিছু কারবার আছে, টাসে কিছু কিছু মাঝখানে কিছু কিছু মেম্বার দেওয়া হয় যেটার মধ্যে কোনো ফোর্স কাজ করে না। এখন তুমি যদি যেগুলো ফোর্স কাজ করে না ওইগুলো যদি বাদ দিয়ে দাও, তাহলে মেম্বারের সংখ্যা কমে গেল। কিছু কিছু মেম্বার কাজ করে, ফোর্স কাজ করে মেম্বারে, তখন মেম্বারের সংখ্যা কমে গেলে তখন সলভ করতে সোজা হয়। এই জন্য প্রথমেই যে কাজটা করতে হবে, রিয়াকশন বের করার পরেই জিরো ফোর্স মেম্বার আইডেন্টিফাই করে ওইগুলো বাদ দিয়ে দিবা। এখন তোমার প্রশ্ন করো, স্যার জিরো ফোর্স মেম্বার বাদ দিব, জিরো ফোর্স মেম্বারই হয়, এটা দিব কেন? খামাখা আমি একটা মেম্বার ইনক্লুড করবো যে ফোর্সই নাই না,
খামা কাজে কোনো কাজে লাগে না, তাহলে বসে বসে কেন খাওয়াবো আমি? অর্থাৎ একটা মেম্বার আমি কেন দিব যে কাজ করে না? এইটার উত্তরটা পরে দিব, বাট আপাতভাবে আমি তোমাকে বলি স্টেবিলিটি অফ ট্রাস্ট বলে একটা বিষয় আছে, যেটার কারণে অনেক সময় স্লেন্ডার হয়ে যায়। স্লেন্ডার মানে এই ট্রাস্টটা ডাইনামে নড়ে, অথবা কোনো কারণে মাঝখানের গ্যাপটা অনেক বেশি, তখন এইটা দিলে এটা স্লেন্ডারনেস থেকে এটাকে স্টেবিলিটি ডেভেলপ করে, এই জন্য দেওয়া হয়। আপাতত এইটুকুই জানো তোমরা। এখন দেখো জিরো ফোর্স মেম্বারের কয় ধরনের কেস হইতে পারে। প্রথমে কেস 1, কারা কারা জিরো ফোর্স মেম্বার? প্রথমে আসো, one joint is connected with two member only and there is no external force at all at the joint. কোন কয়টা কেস আছে এখানে? আর ইফ এটার আবার কেস 1 আছে, ইফ অ্যাঙ্গেল বিটুইন দেম আর অ্যাকুইট অবটিউজ এন্ড রাইট অ্যাঙ্গেল। দুইটা বাহু যদি জয়েন্ট করে, এদের অ্যাঙ্গেল 3 ধরনের হতে পারে। একটা হইতে পারে 90 ডিগ্রি, একটা হইতে পারে লেস দ্যান 90 ডিগ্রি, একটা মোর দ্যান 90 ডিগ্রি। 3টা কেস এখানে, কিন্তু আমার 3টা কেসই আছে। দেখো এটা হলো 3টা কেস, একটা ছোট, একটা 90 ডিগ্রি, একটা বড়। এই ক্ষেত্রে বলছে যে যদি দুইটা বাহু একটা পয়েন্টে যোগ লাগে, একটা পয়েন্টে অ্যাটাচড হয় বা একটা পয়েন্টে কানেকশন হয় এবং কোনো এক্সটার্নাল ফোর্স না থাকে, তাহলে সবগুলা ফোর্সই জিরো ফোর্স মেম্বার। সবগুলা ফোর্সই জিরো ফোর্স মেম্বার। এন্ড কোশ্চেন, কেন জিরো ফোর্স মেম্বার? এটা তো ক্লিয়ার করতে হবে। এখানে তুমি দেখো এ সি এফ, এ হচ্ছে অ্যাকুইট অ্যাঙ্গেল, সি হচ্ছে রাইট অ্যাঙ্গেল, আর এফ হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল। এই যে 3টা অ্যাঙ্গেল কেন জিরো, এটা আমরা এখন এক্সপ্লেইন করব। আর যদি ইফ দে আর কোলিনিয়ার, দে আর ইকুয়াল অ্যান্ড অপোজিট ইন ডিরেকশন, এই কথাটা আমরা এখন এক্সপ্লেইন করবো তোমাদের। প্রথমে আসো জিরো ফোর্স মেম্বার ওয়াই, এই ওয়াই এর অ্যান্সারটা আমি দিব। প্রথম আছে এই যে একটা এ বাহুটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো আমরা। ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাইলাম। ফ্রি বডি ডায়াগ্রাম আঁকানোর পরে যেই বাহুটা হরিজন্টাল আছে হরিজন্টাল থাকলো, ভার্টিক্যাল যেটা আছে এটাকে দুটো কম্পোনেন্টে আমরা ভাগ করে নিলাম। কম্পোনেন্টে ভাগ করার পরে হরিজন্টাল বরাবর 2টা ফোর্স আসলো, ভার্টিক্যাল বরাবর একটা ফোর্স আসলো। আর ভার্টিক্যাল ফোর্স সামেশন Fy = 0 আমরা বলি, তাহলে ভার্টিক্যাল ফোর্সের ফোর্স কত হবে কে বলতে পারবে? ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল কত হবে কেউ বলতে পারবে না? সামেশন Fy যদি 0 হয়, ভার্টিক্যাল ফোর্স কত হবে? হ্যাঁ স্যার 0 স্যার। কেন 0 হবে বলো তো? কারণ হচ্ছে আমি মনে করি আমি এই ফোর্সটার নাম দিলাম আমি এফ, এটা কি পয়েন্ট এ, তো এফ এ বি ওয়াই, এটার নাম দিলাম এফ এ বি এক্স। মানে ফোর্সটা কিন্তু এফ এ বি, কারণ এ আর বি পয়েন্টে, এ এবং বি পয়েন্টে যেহেতু এই বাহুটা গেছে, অর্থাৎ এই ফোর্সের নাম এফ এ বি হবে, কোনো সন্দেহ নেই। ফোর্স অ্যাট এ বি আর কি এফ এ বি মানে। তাহলে এখনো সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 আপওয়ার্ড পজিটিভ, এটা যদি লিখি তাহলে কি হবে? এফ এ বি ওয়াই প্লাস 0 ইজ ইকুয়াল টু 0। তার মানে এফ এ বি ওয়াই মানে 0। ম্যাথ ইকুয়েশন থেকেই পাওয়া যাবে এফ এ ওয়াই বি 0। তার মানে এফ এ বি 0। কারো কোনো সন্দেহ আছে এটাতে? নো স্যার। নাই। এখন আসো, আমরা তোমাদের একটা কথা বলছিলাম যে কোনো একটা এই ফোর্সটাকে যখন আমরা ভার্টিক্যাল এবং হরিজন্টাল ফোর্সে কনভার্ট করি, তখন এই স্লোপের অনুপাতে, এটা যদি 2 হয়, এটা যদি 1 হয়, এখানে এই ফোর্স যা হবে এফ ওয়াই ফোর্স আর এফ এক্স ফোর্স স্লোপের অনুপাতে ভাগ হয়ে যাবে। বলছিলাম স্লোপের অনুপাতে, সিমিলার ট্রায়াঙ্গেল থেকে বলছিলাম। ইয়েস স্যার। এফ ওয়াই যদি 0 হয়, এফ এক্স কত হবে? এফ ওয়াই যদি 0 হয়, এফ এক্স কত হবে বলতে পারবে? এফএক্স তো 0 অনুপাত করলে 0ই হবে রে বাবা, কিছুই চেঞ্জ হবে না। 0ই হবে। এও 0 হবে। তার মানে এ 0 হয়ে গেছে।
তার মানে এখানে পুরোটাই জিরো হয়ে গেছে, আসে একটা মাত্র এও তো জিরো হতেই হবে, এ কাকে কাকে টান দিবে, কারে ব্যালেন্স করবে? তার মানে তিনটা ফোর্সই জিরো, মানে দুইটা ফোর্স জিরো। তার মানে প্রথম কোশ্চেন যেটা করছিলাম যে যদি একটা জয়েন্টে দুইটা বাহু থাকে, দুইটা বাহু যদি এক্সটার্নাল কোনো ফোর্স না থাকে এবং যদি অ্যাকুইট অ্যাঙ্গেল হয়, তাহলে এটা দুইটাই জিরো ফোর্স মেম্বার, অর্থাৎ এর মধ্যে কোনো রকম ফোর্স কাজ করবে না। এটাই আমি বলার চেষ্টা করছিলাম, এবং তোমরা কতটা বুঝছো আমি জানি না, অঙ্ক করার সময় আরো ক্লিয়ার হতে পারবা। A0 আলটিমেটলি সামেশন জিরো হলে এও জিরো, তাহলে আমার সবগুলাই জিরো। তাহলে এক নম্বরটা খাটছে এই যে এইটা। এরপরে আসো এইটা সি পয়েন্টটা আসি আমরা। সি পয়েন্টটারে ফ্রি বডিটা মাকাও, দেখো দুইটা ফোর্স আছে, সামেশন এফ এক্স জিরো করলে A0, সামেশন এফ ওয়াই জিরো করলে A0, তার মানে দুইটাই জিরো। 3 নম্বর হচ্ছে এখানে আসো, এরকম আছে, তাহলে এই একটাকে আমরা কম্পোনেন্টে ভাগ করতেছি, দুইটা কম্পোনেন্টে ভাগ করতেছি, তাহলে অর্থাৎ সামেশন এফ ওয়াই জিরো করলে A0 হবে, এ যদি জিরো হয় স্লোপের থেকে ও জিরো হবে, আর ও যদি জিরো হয় আর একটাই মাত্র ফোর্স আছে এফ এক্স করলে এও জিরো হবে, শেষ। তার মানে আমি বললাম যে কোনো জায়গায় যদি দুইটা বাহু মিলিত হয় এবং এখানে যদি কোনো এক্সটার্নাল ফোর্স না থাকে, সবাই জিরো ফোর্স মেম্বার হবে। এটা কার কে বুঝে নাই? বুঝছি স্যার। কারণ মনে করো অনেক সময় মেকানিক্স এমন একটা সাবজেক্ট, এই মাত্র বোঝা যায়, বাসায় যায় আবার ভুলে যাও, এটা হওয়া স্বাভাবিক, মেকানিক্স সাবজেক্টটা এরকম। তো এই জন্য তোমরা যে কাজটা করবা, এই যাওয়ার সঙ্গে সঙ্গে বাসায় যায় এগুলো একটু প্র্যাকটিস করবা, তাহলে দেখবে যে তোমাদের এই ভুলার জিনিসটা আর ভুলবা না, তখন তোমার মনে থাকবে জিনিসটা। মেকানিক্সটা একদিনে ডেভেলপ হবে না, এটা লাগাতার করতে করতে তোমাদের গিফে আসবে। তাহলে প্রথমটা ক্লিয়ার আমাদের, এইবার আছে সেকেন্ডটা। তাহলে এইটাও জিরো, এইটা জিরো, এই যে আমি এইটাও জিরো, এইটাও জিরো, এইটাও জিরো, এইটাও জিরো। এইটা আমি প্রথম কেসটা করলাম। কেস 2 এখন আসো। ইফ দে কোলিনিয়ার দে আর ইকুয়াল এন্ড অপোজিট, মানে কি? মানে একটা পয়েন্ট এ আছে, এই পাশে একটা বাহু আছে, এই পাশে একটা বাহু আছে, একই লাইনে তারা, তাহলে এ আর এর সমান এবং অপোজিট হবে, এটাই বলতে 2 নম্বর পয়েন্ট। যদি তারা 90 ডিগ্রি কম হয় তাহলে দুটাই শূন্য, যদি 90 ডিগ্রি হয় তাহলেও দুটা শূন্য, যদি 90 ডিগ্রি বেশি হয় তাও দুটা শূন্য, কিন্তু 180 ডিগ্রি হলে এটা প্রযোজ্য না। 180 ডিগ্রি যখন হবে মানে অপোজিট হবে, তখন এ আর এর সমান হবে। হ্যাঁ ওয়েল, এ যদি শূন্য হয় এও শূন্য হবে, অসুবিধা নাই, বাট বলা যাবে না যে দুটাই শূন্য, বের করে বলতে হবে যে এটা কি দুটা শূন্য নাকি শূন্য না। এই হলো তোমার জিরো ফোর্স মেম্বারের প্রথম কেস। এবার কেস 2 আসো। কেস 2 তার কি লেখা আছে? কেস 2 হচ্ছে, কি ছিল কেস 2টা? কেস 2 ছিল ওয়ান জয়েন্টেড কানেক্টেড উইথ 3 মেম্বার্স। আগে ছিল 2 মেম্বার ছিল, এখন 3টা মেম্বার দিয়ে কানেকশন হয়েছে এবং নো এক্সটার্নাল ফোর্স এক্সিস্ট, কোনো এক্সটার্নাল ফোর্স নাই। তাহলে কি হবে? এটা কেস 1 হচ্ছে ইফ 2 আর কোলিনিয়ার আর থার্ড ওয়ান ইজ জিরো। দেখো এই বাহু, এই 3টা ফোর্স আছে, 3টা ফোর্সের মধ্যে এটা আর এটা কোলিনিয়ার, থার্ড ওয়ান জিরো হবে, এটা একটা কথা। 2 নম্বর, ইফ 2 আর কোলিনিয়ার, নাইদার অফ, ইফ 2 আর নট কোলিনিয়ার, মানে কোনোটাই কোলিনিয়ার না, যেমন এই যে ডি পয়েন্ট আছে, নাইদার অফ দেম জিরো ফোর্স মেম্বার। তাহলে আমি দুইটা কথা বললাম, 1 নম্বর বললাম যদি দুইটা কোলিনিয়ার হয়, 3 নম্বরটা জিরো, আর যদি এটা কোলিনিয়ার না হয় কোনো ফোর্স, তাহলে এটা কোনোটাই জিরো হবে না। কারণটা তোমরা ভেরি ওয়েল ইউ নো, কারণটা কি? এইটা ফ্রি বডিটাকে বাঁকো তুমি, এই দেখো এরকম ফোর্স হবে, এই সামেশন এফ এক্স শূন্য করলে এ আর এ সমান হবে, কিন্তু সামেশন এফ ওয়াই জিরো করলে এ শূন্য হবে, সিম্পল, আলটিমেটলি এটা শূন্য। আমার মনে হয় সবাইকে বুঝতে পারছো কেস 2। এরপরে আসো, ইফ নাইদার অফ দেম আর কোলিনিয়ার, এই কেসে দেখো এখানে এইরকম হবে, তার মানে 3টা ফোর্স হবে, 3টা ফোর্স শূন্য হবে না। কেন হবে না? কারণ হচ্ছে
এটার কম্পোনেন্ট থাকবে, এটা ভার্টিক্যাল হরিজন্টাল। তো এর ভার্টিক্যাল কম্পোনেন্ট সাথে ভার্টিক্যালটা মিলে যাবে, হরিজন্টাল মিলবে, তো কেউ শূন্য হবে না, সবার মধ্যে একটা ফোর্স থাকবে। Fy0 করলে এটা সমান হবে, Fx0 করলে এটা সমান হবে, কেউ শূন্য হবে না। তো এটা ক্লিয়ার সবাই? তার মানে এখানের মধ্যে একে দুইবার হয়ে গেল নাকি? টুপলি করেছি মনে হয়েছে একটা। এখন এইটা আসো একই রকম ভাবে, এখানেও তুমি দেখো এই যে ফোর্সটা আছে, এইটা আছে, এ কিন্তু এইরকম ফোর্স, তাহলে এইটার একটা কম্পোনেন্ট হবে, কাজ করবে। এটা দুইটা কম্পোনেন্ট হতে পারে এরকম। তার মানে এইটা Fy0 করলে এইটা কি হবে? শূন্য হবে, কিচ্ছু নাই, এটা শূন্য হবে। আর এটা শূন্য হলে এটাও শূন্য হবে স্লোপ থেকে, তখন এই দুটা সমান হবে। তার মানে এই কোলিনিয়ার হলে, কোলিনিয়ার যদি হয় দুইটা, 3 নম্বরটা 90 ডিগ্রি হইতে পারে, 90 ডিগ্রি নাও হইতে পারে, বা 90 ডিগ্রি হোক চাই না হোক, দুইটার ক্ষেত্রে শূন্য হবে দুইটাই। এবার আসো আমরা একটু দেখি কোন কোন মেম্বার জিরো ফোর্স মেম্বার। জিরো ফোর্স মেম্বার কোনটা কোনটা হবে, আর কেউ কি বলবা কোনটা কোনটা জিরো ফোর্স মেম্বার হবে এখানে? এইটা আছে, তাহলে আমি দেখি। প্রথমে এটাতে আসো, এগুলো টাস্ক, সব বিভিন্ন টাস্ক আছে, আমরা প্র্যাকটিস একটু পরে করবো। এইটাতে কোনটা কোনটা জিরো ফোর্স মেম্বার হবে কে বলতে পারবে? স্যার বি এন্ড সি হবে স্যার। বিএনসি না, নাম বলো, নাম কি হবে? নাম বলো। বিএনসি, ঠিক আছে, তুমি উত্তর ভুল দাও নাই। ফোর্সের নাম কি হয়? ফোর্সের নাম কি বলা হয়? এফবিসি। কি বলবা? এফবিসি স্যার। এফবিসি শূন্য হবে। কারণ কি? কারণ এটা হচ্ছে 3 মেম্বার আর টুগেদার এট এ পয়েন্ট, 2 ইজ কোলিনিয়ার, থার্ড ওয়ান ইজ জিরো। এই ফর্থে শূন্য হয়ে যাবে। সবাই ক্লিয়ার? Yes, sir. আর কোনটা জিরো হবে? কেউ বলতে পারবো আর কোনটা জিরো হবে? যখন এই ফোর্সটা জিরো হয়ে গেছে, মানে এই ফোর্সটা নাই ধরে নিবা, তখন একই শর্তে এও জিরো হয়ে যাবে। কিন্তু যে ফোর্সটা জিরো ফোর্স মেম্বার হয়েছে, জিরো ফোর্স মেম্বার মানে ওই ফোর্স থাকাও যায় না থাকাও তাই, ও যখন জিরো হবে তখন ডিসিও কিন্তু শূন্য হয়ে যাবে। সবাই ক্লিয়ার আর নট ক্লিয়ার? ক্লিয়ার আর নট ক্লিয়ার? Clear, sir. তার মানে তোমরা এটা সাকসেসিভ জিরো, সাকসেসিভ মানে একটাকে জিরো করলে আরেকটা জিরো হবে, এইভাবে একটার পর একটা জিরো ফোর্স হইতে থাকবে। এরপরে আসো, এইটা হলো জিরো হবে, এ যখন জিরো হবে, এ জিরো মানে এ নাই, এই যে দেখো নাই, আমি মুছে দিছি এটা। তারপরে নেক্সট হিসেবে এও জিরো হয়ে যাবে, যেটা আমি বললাম তোমাদের। এরপরে এটা জিরো হবে। এখন এই পর্যায়ে চলে, তার মানে আমার মেম্বার টাস্কটা এই পর্যায়ে দাঁড়ায় গেল, ছোট হয়ে গেল। এখন আমি যদি টাস্কের জিরো ফোর্স মেম্বার করে 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 বাদ দিয়ে করে ফেলি, এখন এই টাস্কটা ছোট টাস্ক হয়ে গেল, এটা সলভ করে অনেক সোজা। ফাইনালি দাঁড়ালো এরকম একটা ফোর্স, এরকম একটা দাঁড়ালো। এ কিন্তু জিরো হবে না। এবার আসো, এইটা এইটা এটা তিনটা জিনিস একই রকম টাস্ক, লোডটা আমি 3 জায়গায়, এটা প্রথম ক্ষেত্র, প্রথম যেটা করলাম এতক্ষণ ধরে আমরা। এখন এইটার মধ্যে জিরো ফোর্স পেপার কোনটা হবে? ফিগার 12-এ Sir, CD. কি বি আর এফ সি, আর ওই অনুযায়ী ডিসি 0 হবে স্যার। সিডি কি হবে? সিডি কি কোন ফর্মুলায় হবে বলো? কয়টা ফোর্স আছে এখানে? কয়টা বাহু আছে? হবে? স্যার সিডি জিরো হবে না স্যার। তাহলে কোনটা হবে? স্যার এ পয়েন্টে জিরো হবে স্যার। এ পয়েন্টে হয় না তো, স্যার এসি 0 হবে স্যার, এসি। এসি জিরো হবে, এসি রাইট। জি স্যার। আর এটা কি হবে? এও জিরো হবে, হবে না? একইভাবে যেভাবে এসি জিরো হবে সেভাবে এবিও জিরো হবে, দুটাই জিরো ফোর্স মেম্বার হবে। ক্লিয়ার আর নট ক্লিয়ার?
হবে না? জি স্যার। আর কোনটা জিরো হবে? বলো, কেউ বলতে পারবে আর কোনটা জিরো হবে এখানে? এ জিরো মানে এইটুক নাই, এখন মনে করো এইটুক নাই, এইটুক নাই তোমার। জিরো মানে কি, এটা নাই। এখন ফোর্স এইটুক আছে, 1 2, এখানে খাটি গেলে একটা ফোর্স আছে, এইটা আছে, এইগুলো আছে, আর কিছু নাই মনে করো। এখন কোনটা জিরো হবে কে বলতে পারবা? কে বলতে পারবে আর কোনটা জিরো হবে কিনা? যদি বলতে পারো একটা স্টার মার্ক দিব আমি। স্যার ডিই। কি কিন্তু স্যার? না না, এটা কিন্তু আসলে এটা রোলার সাপোর্ট, কিন্তু এটা রোলার সাপোর্ট, এটা সাপোর্ট, কিন্তু এখানে জিরো হবে না। সাপোর্ট নিয়ে কথা বলি না কিন্তু তোমাদের এখনো। সাপোর্টে কিন্তু ফোর্স আছে একটা, কিন্তু সাপোর্ট মানে এক্সটার্নাল ফোর্স আছে, মনে রাখবা। স্যার বিডি 0 হবে স্যার। নাম বলো, স্যার বিডি এফবিডি স্যার। তোমার নাম বলো। স্যার রাকিবুল ইসলাম স্যার। ভেরি গুড রাকিবুল। কেন হবে জিরো বলো তো? স্যার কারণ এবি 0 আছে স্যার। রাইট, মানে জিনিসটা হচ্ছে এরকম, এরকম একটা জিনিস আছে। এইটা হচ্ছে আমার ফোর্স আছে, মনে করো এক্স ওয়াই কিছু একটা হলো, মনে করো 10 কিপ আছে, কথার কথা যাই থাকুক একটা কিছু আছে। এ যেহেতু জিরো, তাহলে এ তো জিরো হতেই হবে, কারণ এ কারে ব্যালেন্স করবে? এ জিরো অবশ্যই হবে, আর এ কিন্তু জিরো হবে না। তাহলে এই বিডি জিরো। ভেরি গুড, রাকিব গেটস স্টার মার্ক। সিআর, রাকিব কোন সেকশনের? স্যার আমি এ সেকশনের স্যার। আমি সিআর স্যার। তুমি নিজেই সিআর। আচ্ছা, নিজেকে স্টার মার্ক দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। প্রতি সপ্তাহে স্টার মার্ক আপডেট করবা। এখনো পর্যন্ত কেউ স্টার পাইছে আমার কাছে? স্যার 3 জন পাইছে স্যার, আজকে 4 জন হলো স্যার। আচ্ছা, মানে একজন যদি 3টা স্টার মার্ক পাই, তাহলে তাকে আমি ক্লাস টেস্টে 20 দিয়ে দেবো একটা। আমি কি বলছি এটা? ইয়েস স্যার বলেছেন। জি স্যার বলেছিলেন স্যার। অতএব লেটস ফাইট ফর দি স্টার মার্ক, ঠিক আছে। 3টা স্টার মার্ক পাইলে আমি একটা ক্লাস টেস্টে তাকে 20 দিয়ে দিব। সে যদি শূন্যও পাই, তাও 20 দিব আমি। সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। ক্লাস পার্টিসিপেশনে আলাদা আমি একটা মার্ক ধরে রাখছি। আবার তাহলে সবাই কি বুঝছো বিডি কেন জিরো হবে? Yes, sir. ভেরি গুড। এবার আসো, এই যে 13 নম্বর বিকারে আসো, কোনটা জিরো হবে বলো? কোনটা জিরো হবে? আওয়াজ দাও একটু। প্রথমে হচ্ছে এই দুটা যেহেতু জিরো হয়েছে, এই দুটো হবে এখানে, এটা এমনি বোঝা যাচ্ছে, তাই না? ইয়েস স্যার। এটা তো হবে আগেরটার মতো। আগে যেহেতু হয়েছে এটা একই রকম কন্ডিশন, এটা হবেই। আর কোনটা হবে? বিসি। নাম কি? ফাহিম মোরশেদ্দিন। ভেরি গুড মোর্সে। তোমাকে স্টার মার্ক দিলাম না, বাট তোমার নামটা মনে রাখলাম। বিসি উইল বি জিরো, কারণ 3টা মেম্বার এক জায়গায় আছে, 2টা কোলিনিয়া, থার্ড ওয়ান উইল বি জিরো। তাহলে জিরো ফোর্স মেম্বার সম্পর্কে তোমাদের কি আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? জিরো ফোর্স মেম্বার বলতে কি বোঝানোর চেষ্টা করছি আমি? এবার আসো, স্যার ফিগার 13 স্যার বিডি 0 হবে না কেন? ও ভিডিও জিরো হবে, রাইট রাইট রাইট। কে বললো এটা? বিডি জিরো কে বললো? বিসিও জিরো হবে, ভিডিও জিরো হবে। বিসিও জিরো হবে, ভিডিও জিরো হবে, রাইট। কে বললো? নাম বলো। স্যার ক্যাপ্টেন তৌকির স্যার। ক্যাপ্টেন স্যার ক্যাপ্টেন তৌকির স্যার। তৌকির, হ্যাঁ তৌকির, তোমাকে আমি স্টার মার্ক দিলাম একটা। আমি যেহেতু মিস করছি তুমি বলতে পারছো, এই জন্য তোমাকে স্টার মার্ক দিলাম। তার মানে আলটিমেটলি কি হলো আমাদের? এ জিরো হলো, এ জিরো হলো, এখানে এই দুটা জিরো হলো। এটা প্রথমে হলো, তারপর এটা হলো। এখানে কোনটা হলো? এইটা হলো, এইটা হলো, এইটা হলো। এখানে কোনটা হলো? এইটা হলো, এইটা হলো, এটা হলো, এইটা হলো। দেখো, শুধুমাত্র লোডটাকে ট্রান্সফার করে, লোডটাকে সরায় কিন্তু আমরা জিরো ফোর্স মেম্বার কত চেঞ্জ হয়ে গেল। তার মানে জিরো ফোর্স মেম্বার নির্ভর করছে লোডের পজিশনের উপরে। আমার মনে হয় সবাই এই জিনিসটা ক্লিয়ার বুঝতে পারছে।
এইটার মধ্যে কোনটা কোন জিরো ফোর্স মেম্বার হবে আমি বলে দিই। এটা জিরো ফোর্স মেম্বার হবে, এটা 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 হবে। এখন আলটিমেটলি আমার টাস্ক কোনটা থাকলো? টাস্কটা ছোট হয়ে গেল। এখন এটা হলো আমার এখন টাস্ক, অথবা এই টাস্কটা সলভ করা সোজা। তার মানে টাস্ক যখনই আমরা তোমাদেরকে দিব, প্রথমে যদি জিরো ফোর্স মেম্বারগুলো বের করতে পারো এবং বের করার পরে যদি তোমরা টাস্কটাকে ছোট করে ফেলতে পারো, তাহলে অঙ্কটা অনেক সোজা। এবার আসো তোমার একটা অঙ্ক, এই অঙ্কটা এখানে কোনটা কোন জিরো ফোর্স মেম্বার হবে বলো তো সবাই? বলো কোনটা কোন জিরো ফোর্স মেম্বার হবে? হ্যালো, স্যার এবি প্রথমে এখানে রিয়াকশন হবে তো আমরা জানি, তাই না? এখানে দুইটা রিয়াকশন হবে। তোমরা কিন্তু এই রিয়াকশন, এই অঙ্কটা সবাই লিখে নাও, এই অঙ্কটা বাসায় প্র্যাকটিস করবে তোমরা, রিয়াকশনটা বের করে ফেলবা নেক্সট ক্লাসে আসার আগে। এখানে একটা ফোর্স আছে, এখানে একটা ফোর্স আছে, দেখো অল ফোর্স কোথায় থাকে? জয়েন্টে থাকে, এই দুইটা ফোর্স, আর এখানে একটা ফোর্স আছে। এখন বলো কি বললা? এবি বললা, আর এবি হবে, আর কি হবে? এপি এপি হলো, স্যার এপি হবে স্যার। তারপরে স্যার আই জে এইচ জে হবে স্যার। দাঁড়াও দাঁড়াও, আই আই জে কিভাবে আইজি হয়? আই যে তো হবে না মেবি স্যার। এখানে এক্সটার্নাল ফোর্স আছে তো একটা, ইয়েস স্যার, রিয়াকশন মানে এক্সটার্নাল ফোর্স। ইয়েস স্যার। আর কোনটা হবে বলো? বলো। স্যার ট্রাইং স্যার। জে কে যে কে না, কি বলো আন্দাজি কথা বলছো? ওই যে নিয়ম, আরে ভাই খাতার মধ্যে এবি এর নিয়মটা জন্য স্যার বিসি আর সিডিও কিন্তু জিরো হবে। কত হবে? কোনটা? স্যার বিসি আর সিডি বিসি3 কি হয় জিরো হবে? এটা কোলিনিয়ার তো, কোনটা জিরো হবে? স্যার বিপি বি পি, বিপি কত জিরো হবে? ফোর্স আছে তো, এই যে বিপি হবে না স্যার। হবে না। আরে ভাই আমি তোমাদের যে তিনটা রুল বললাম, রুলটা খাতায় লেখো না, লেখা মিলাই দেখো না কোনটা কোনটা মিলতেছে। একটা হচ্ছে টু জয়েন্ট, দুইটা জয়েন্ট, একটা জয়েন্টে দুইটা বাহু আছে, আর একটা জয়েন্টে তিনটা বাহু আছে, এবং এক্সটার্নাল ফোর্স নাই। এটা কয়টা? সিও জিরো হবে, হ্যাঁ, সিও জিরো হবে, সবাই কথা বললে তো হবে না, একজন একজনকে বলো। সিও জিরো হবে। সিও জিরো, ভেরি গুড, সিও স্যার জিরো হবে। এন স্যার CO এন ও জিরো হবে, জিরো হবে স্যার। কারণ হচ্ছে এখানে দুইটা কলিনার, থার্ডটা জিরো হবে। আর কি বললা? স্যার এন ও এন এম। দাঁড়াও 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 দাঁড়াও, এন স্যার ও, এন ও এন ও জিরো হবে না, এনডি জিরো হবে স্যার, জিকে জিরো হবে স্যার, এন ডি জিরো হবে, এন ডি জিরো হবে, জিকে জিরো হবে স্যার, জিকে জি, জিকে হ্যাঁ জি, হ্যাঁ জিকে জিরো হবে, ঠিক আছে, জিকে জিরো হবে। তারপরে এইচ জে জিরো হবে স্যার, এইচ জে জিরো হবে, ভেরি গুড। তারপরে স্যার এইচ জে জিরো হলে এইচ কেও জিরো হবে, ভেরি গুড, এইচ জে জিরো এইচ কে জিরো হবে, এই তো বুঝে পেরেছো তোমরা। স্যার সেম ভাবে তো কে এফ জিরো হবে স্যার। ইয়েস, ভেরি গুড, কে এফ জিরো হবে। এই তো তোমরা লাইনে চলে আসছো এখন, সবাই বুঝতে পারছো। সবাই বুঝতে পারছো জানি না, মানে যারা যারা কথা বলতো তারা বুঝতে পারছে, এরকম ক্লিয়ার। তার মানে জিরো ফোর্স মেম্বারটা ক্লিয়ার, কনসেপ্টটা তোমাদের পরীক্ষায় থাকতে পারে, হঠাৎ জিরো ফোর্স মেম্বার, তোমাদের কিন্তু লিখতে হবে জিরো ফোর্স মেম্বার কোনটা কোনটা বের করতে হবে। তাহলে প্রথমে রিয়াকশন কি তোমরা বের করতে পারবা? আজকে আমার হাতে আর সময় নাই, অতএব তোমরা যে কাজটা নেক্সট ক্লাসে করবা, আচ্ছা সিআর যারা আসো তারা খালি অ্যাবসেন্ট রিপোর্টটা আমাদের দাও। আমার টোটাল স্টুডেন্ট আছে 85 আছে আমি দেখছি, তার মানে অ্যাবসেন্ট কয়জন হলো? 111 থেকে 85 বিয়োগ করলে কত হয়? যদিও 99 দিছে হচ্ছে তোমার চ্যাট বক্সে দিছে, আচ্ছা 99ই ধরলাম, 99 ধরলাম, তার মানে আমার 12 জন অ্যাবসেন্ট আছে। অতএব সিআর আমাকে ক্লাস শেষের সঙ্গে সঙ্গে আমাকে জানাই দিবা যে কয়জন অ্যাবসেন্ট আছে না।